আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব সিপিসির ধারা 60 থেকে। তো আমরা জানি যে সিপিসির ধারা 60-এ উল্লেখ করা হয়েছে ক্রোক সংক্রান্ত বিষয়ে। তো এই 60 ধারা থেকে আমরা প্রথম যে এমসিকিউটি আলোচনা করতে পারি সেটি হলো 60 ধারার বিধান কি? ক্রোকযোগ্য ও নিলামযোগ্য সম্পত্তির বর্ণনা। তাহলে 60 ধারায় বর্ণনা দেওয়া হয়েছে ক্রোকযোগ্য ও নিলামযোগ্য সম্পত্তির। অথবা এমসিকিউটি এভাবেও আসতে পারে যে ক্রোকযোগ্য ও নিলামযোগ্য সম্পত্তির বর্ণনা কোন ধারায় দেওয়া হয়েছে? তখন আমরা অ্যান্সার করব 60 ধারায়। পরবর্তী এমসিকিউ হলো কোন সম্পত্তি ক্রোক করা যাবে? জমি, বাসস্থান, দালান কোঠা, মালপত্র, নগদ টাকা, ব্যাংক নোট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, গভর্নমেন্ট সিকিউরিটি, বন্ড, দেনা, কোম্পানি শেয়ার। এই জিনিসগুলো ক্রোক করা যাবে। আমরা আজানের জন্য একটু বিরতি দিচ্ছি। আজান শেষে আবার আমরা ফিরে আসছি ইনশাল্লাহ। ওয়েলকাম ব্যাক। আমরা আজানের বিরতির পর আবার ফিরে আসলাম। তো আমরা পূর্বে আলোচনা করছিলাম যে কোন কোন সম্পত্তি ক্রোক করা যাবে। তো এটি বর্ণনা করা হয়েছে ধারা 60-এ। ঠিক 60 ধারায় আরও বর্ণনা করা হয়েছে কোন সম্পত্তি ক্রোক করা যায় না। সেগুলো হলো পরিধেয় বস্ত্রাদি, দ্যাট মিন্স পরনের কাপড় চোপড় এগুলা। তারপর হলো বাসনপত্র, বিছানাপত্র, অবিচ্ছেদ্য গহনা যেমন মহিলাদের নাকফুল, হ্যাঁ ইত্যাদি, যে নাকফুল অথবা বা মহিলাদের যে শারীরিকভাবে অবিচ্ছেদ্য যে গহনাগুলো থাকে আর কি, শরীরের সাথে একেবারে জড়িতভাবে, সেই অবিচ্ছেদ্য গহনাগুলো ক্রোক করা যাবে না। তারপর কারিগরের হাতিয়ার, চাষের হাতিয়ার, চাষির বাসগৃহ, হিসেবের খাতা, সরকারি পেনশন ভাতা, ভবিষ্যৎ খোরপোশ ভাতা, এইগুলো ক্রোক করা যাবে না। তার পরবর্তী এমসিকিউ হতে পারে প্রজাতন্ত্রের বা স্থানীয় কর্তৃপক্ষের কোনো কর্মচারীর বেতনের ক্রোকযোগ্য সমুদয় অংশবিশেষ 24 মাসের জন্য ক্রোক করা হলে বেতনের উক্ত অংশ পরবর্তীতে কতকাল পর্যন্ত ক্রোক করা যাবে না? 12 মাস। একজন সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মচারী নিম্নের কোন বিষয়টি ক্রোকের অযোগ্য ঘোষণা করা হয়েছে? প্রভিডেন্ট ফান্ড। কোন ধারা অনুযায়ী সরকার কৃষিজাত দ্রব্য বা উহার কোনো অংশ বিক্রি জারির জন্য ক্রোক বা বিক্রয় হতে অব্যাহতি দিতে পারে? তাহলে সেই ধারাটি হলো ধারা 61। 61 ধারা অনুযায়ী সরকার কৃষিজাত দ্রব্য বা উহার কোনো অংশ বিশেষ ডিক্রি জারির জন্য ক্রোক বা বিক্রয় হতে অব্যাহতি দিতে পারেন। আর এই অব্যাহতি দিতে পারেন 61 ধারা অনুযায়ী। এখন আমরা এমসিকিউ আলোচনা করব ধারা 62 থেকে। সাব্যস্ত দেনাদার সম্পত্তি জব্দ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কোন সময়ে তার বাসগৃহে প্রবেশ করতে পারবে না? সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত। 62 ধারা থেকে আমরা আরেকটি এমসিকিউ আলোচনা করতে পারি, সেটি হলো
সাব্যস্ত দেনাদারের সম্পত্তি জব্দ করার জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কোন সময়ে তার বাসগৃহে প্রবেশ করতে পারবে না? এটি আমরা পূর্বেই বলেছি, সূর্যাস্ত হতে সূর্যোদয় পর্যন্ত। এর পরবর্তী এমসিকিউ ধারা ৬২ থেকে, দেনাদারের সম্পত্তি জব্দ করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দেনাদারের বাসগৃহে প্রবেশের পর যদি বিশ্বাস করেন যে কোনো কক্ষে অনুরূপ সম্পদ আছে, তবে তিনি কি করতে পারবেন? কক্ষের দরজা ভাঙতে পারবেন। তারপর আমরা এখন আলোচনা করব ধারা ৬৩ থেকে, সমপর্যায়ে দুইটি আদালত ডিক্রি জারির জন্য কোনো একটি সম্পত্তি ক্রয় করলে জারি কার্যক্রম কে পরিচালনা করবেন? যে আদালত প্রথম ক্রয়াদেশ দিয়েছেন। তাহলে এখানে ঝামেলাটি হলো ধারা ৬৩-তে বর্ণনা করা হয়েছে, সমপর্যায়ে দুইটি আদালত যদি ডিক্রি জারির জন্য কোনো একটি সম্পত্তি ক্রয় করে, তাহলে এই ডিক্রিটা কে জারি করবেন? এই ক্রয়টা কে জারি করবেন? এটি হলো প্রথম যে আদালত ক্রয়াদেশ দিয়েছেন সে আদালত। ধারা ৬৩ থেকে আরও এমসিকিউ হতে পারে, কোন আদালতের তত্ত্বাবধানে নয় এমন সম্পত্তি একাধিক আদালত কর্তৃক ক্রয় করা হলে কোন আদালত তার উপর দাবি দাওয়া মেটাবেন? যে আদালত সর্বোচ্চ পর্যায়ের সে আদালত। ধারা ৬৪ থেকে আমরা এখন আলোচনা করব, সম্পত্তি ক্রয়ের পর ব্যক্তিগত হস্তান্তর কি হবে? বাতিল হবে। তাহলে কারো সম্পত্তি ক্রয় করার পরে যে কেউ যদি ব্যক্তিগতভাবে হস্তান্তর করে, সেই হস্তান্তরটি হবে বাতিল। ধারা ৬৫, ডিক্রি জারিতে স্থাবর সম্পত্তি বিক্রয় করা হলে এবং বিক্রয় চূড়ান্ত হয়ে গেলে সম্পত্তিটি ক্রেতার বরাবর ন্যস্ত হয়েছে বলে গণ্য হবে ড্যাশ বিক্রয় করার সময় হতে, বিক্রয়ের চূড়ান্ত করার সময় হতে নয়। তাহলে সম্পত্তিটি ক্রেতা বরাবর ন্যস্ত হয়েছে বোঝাবে বিক্রয় করার সময় হতে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ধারা ৭৪-এ, যেখানে আলোচনা করা হয়েছে ডিক্রি জারিতে বাধা সম্পর্কে। ডিক্রি জারিতে বাধা সম্পর্কে কত ধারায় বলা আছে? ৭৪ ধারায়। ডিক্রি জারিতে বাধা দিলে দণ্ড কি? ৩০ দিনের সিভিল জেল। তাহলে কোনো ব্যক্তি যদি ডিক্রি জারিতে বাধা দেয়, তাহলে সেই ব্যক্তির দণ্ড হবে ৩০ দিনের সিভিল জেল। ডিক্রি জারি সম্পর্কে কত আদেশে বলা আছে? আদেশ ২১। তো এখন আমরা সিপিসির পার্ট 3 নিয়ে আলোচনা করব। আর এই পার্ট 3-তে রয়েছে আনুষঙ্গিক কার্যক্রমগুলো। এটি রয়েছে ৭৫ থেকে ৭৮ ধারা পর্যন্ত। তো ধারা ৭৫ এখানে আলোচনা করা হয়েছে কমিশন সম্পর্কে। কমিশন সম্পর্কে কত ধারায় বলা আছে এবং কত আদেশে বলা আছে? ২৫ ধারায় বলা আছে এবং ২৬ আদেশে বলা আছে। কমিশন কি? আদালত নিজে কাজ না করে অন্যকে দিয়ে বিশেষ কোনো কাজ করিয়ে দেওয়া, এটি হলো কমিশন। তাহলে আদালত নিজে কাজ না করে অন্যকে দিয়ে বিশেষ কোনো কাজ করিয়ে নেওয়াটাই হলো কমিশন। কয়টি কাজের জন্য কমিশন করা যায়? ৪টি কাজের জন্য। কোন ৪টি কাজের জন্য কমিশন নিয়োগ হয়? ১. জবানবন্দি গ্রহণ, ২. স্থানীয় তদন্ত, ৩. হিসাব
পরীক্ষা বা সংশোধন, 4 বাটোয়ারা। এই 4টি কাজের জন্য কমিশন করা যায় মর্মে ধারা 75 উল্লেখ করেছেন। এখন আমরা চলে যাচ্ছি ধারা 77-এ। লেটার অব রিকোয়েস্ট বা অনুরোধ পত্র কত ধারায়? 77 ধারায়। অনুরোধ পত্র কেন পাঠানো হয়? বিদেশে অবস্থানরত কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য। তাহলে লেটার অব রিকোয়েস্ট মূলত এক ধরনের কমিশন আর এটি পাঠানো হয় বিদেশে অবস্থানরত কোনো সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য। কিসের পরিবর্তে অনুরোধপত্র পাঠানো হয়? কমিশন প্রেরণের পরিবর্তে। তাহলে এই ছিল ধারা 77 থেকে আলোচনা। এখন আমরা আলোচনা করব পার্ট 4 নিয়ে। এখানে আলোচনা করা হয়েছে কতিপয় বিশেষ ক্ষেত্রে মামলা, আর এটি আলোচনা করা হয়েছে ধারা 79 থেকে 88 পর্যন্ত। তো সর্বপ্রথম ধারা 79-তে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হলো সরকারের পক্ষে বা বিপক্ষে মামলা হলে বাদী অথবা বিবাদী হিসেবে কর্তৃপক্ষের নাম কি হবে? কত ধারায় বলা আছে? তাহলে কর্তৃপক্ষের নাম হবে বাংলাদেশ, আর এটি বলা হয়েছে 79 ধারায়। তাহলে সবসময় সরকারের পক্ষে বা বিপক্ষে কেউ যদি দেওয়ানি মামলা করে তাহলে অবশ্যই কর্তৃপক্ষের নাম লিখতে হবে বাংলাদেশ, আর এই সম্পর্কে বলা হয়েছে 79 ধারায়। এখন আলোচনা করব 80 ধারা। সরকারের বিরুদ্ধে মোকদ্দমার ক্ষেত্রে কি করতে হবে? মোকদ্দমা দায়েরের 2 মাস আগে লিখিত নোটিশ দিতে হবে। তাহলে কেউ যদি সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে তাকে 2 মাস আগে লিখিত নোটিশ দিতে হবে। লিখিত নোটিশের বিষয়ে কোথায় বিবৃতি থাকতে হবে? আর্জিতে। তাহলে বাদীপক্ষ যে সরকারের বিরুদ্ধে মামলা করার জন্য সে লিখিত নোটিশ পাঠিয়েছে, এই নোটিশ সম্পর্কে বাদীপক্ষ তার আর্জিতে বিবৃতি দিতে হবে। ধারা 80 থেকে আরও এমসিকিউ হতে পারে। নোটিশ ছাড়া মোকদ্দমা দায়ের করলে সরকারকে লিখিতভাবে জবাব প্রদান করার জন্য কমপক্ষে কতদিন সময় দিতে হবে? 3 মাস। তাহলে কেউ যদি লিখিত নোটিশ না পাঠিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করে তাহলে সরকারকে লিখিত জবাব প্রদান করার জন্য কমপক্ষে সময় দিতে হবে 3 মাস। রেলওয়ে সংক্রান্ত মোকদ্দমায় কাকে নোটিশ দিতে হবে? জেনারেল ম্যানেজারের নিকট। তাহলে সরকারি যে রেলওয়ে রয়েছে সেই রেলওয়ে সংক্রান্ত কোনো মোকদ্দমা যদি করে তাহলে সেই মোকদ্দমার নোটিশ দিতে হবে জেনারেল ম্যানেজারকে। তাহলে রেলওয়ের যে জেনারেল ম্যানেজার থাকে তাকে নোটিশ দিতে হবে। সরকারের বিরুদ্ধে মোকদ্দমায় কাকে নোটিশ দিতে হবে? সরকারের সচিব বা জেলা কালেক্টরের নিকট। তাহলে ডিসি অথবা সরকারের যে সচিব থাকবেন সেই সচিব বরাবর এই নোটিশটি দিতে হবে। সরকারকে নোটিশ দেওয়া সম্পর্কে কত ধারায় বলা আছে? 80 ধারায়। কত ধারা অনুযায়ী সরকারি লোককে গ্রেপ্তার ও হাজির হতে অব্যাহতি দেওয়ার বিধান আছে? 81 ধারায়। তাহলে 81 ধারা বলেছে যে সরকারি লোককে গ্রেপ্তার বা হাজির করা অব্যাহতি দেওয়া সম্পর্কে। তো 81 ধারা থেকে আমরা আরও এমসিকিউ দেখব। সরকারি কর্মচারী পদাধিকার বলে কৃতকর্মের জন্য তাকে কি গ্রেপ্তার করা যাবে? না। তাহলে সরকারি কর্মচারী পদাধিকার বলে সে সরকারের পক্ষে যে কাজ করে সেই কাজের জন্য সরকারি লোককে গ্রেপ্তার করা যাবে না। কি ব্যতীত সরকারি সম্পত্তি ক্রয় করা যাবে না?
ডিক্রি জারি। তাহলে ডিক্রি জারি ব্যতীত সরকারি সম্পত্তি ক্রয় করা যাবে না। তাহলে এই সরকারি সম্পত্তি ডিক্রির পূর্বে ক্রয় করার কোনো বিধান রাখা হয়নি সিপিসিতে। 81 ধারা থেকে আরও আলোচনা করতে পারি, আদালত কখন সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়া হতে অব্যাহতি দিবেন। যে ক্ষেত্রে আদালত সন্তুষ্ট হন, বিবাদী জনসেবার ক্ষতি না করে আদালতে উপস্থিত হতে পারবে না। তাহলে আদালত যদি সন্তুষ্ট হন যে সরকারি যে বিবাদী রয়েছেন তিনি জনসেবার ক্ষতি না করে আদালতে উপস্থিত হতে পারবেন না, তিনি যদি আদালতে উপস্থিত হয় তাহলে জনসেবার ক্ষতি হবে, শুধুমাত্র এই ক্ষেত্রে আদালত সরকারি কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়া থেকে অব্যাহতি দিবেন। এখন আমরা আলোচনা করব ধারা 82 নিয়ে। সরকারের বিরুদ্ধে ডিক্রি জারি সম্পর্কে কত ধারায় বলা আছে? 82 ধারায়। সরকার বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে কত দিনের মধ্যে ডিক্রি পালন করতে হবে তা কোথায় উল্লেখ করতে হবে? ডিক্রিতে উল্লেখ করতে হবে। তাই ডিক্রিতে সরকারের বিরুদ্ধে যে সরকার বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে ডিক্রিটি পালন করতে হবে সেই ডিক্রিতেই উল্লেখ থাকতে হবে যে কত দিনের মধ্যে ডিক্রিটি পালন করতে হবে, সেটি ডিক্রিতে উল্লেখ করে দিতে হবে। তো 82 ধারা থেকে আমরা আরও এমসিকিউ দেখতে পাই, সেটি হলো ডিক্রি পালিত না হলে আদালত কি করবেন? সরকারের নিকট রিপোর্ট প্রেরণ করবেন। 82 ধারা থেকে আরও এমসিকিউ, সরকারের নিকট রিপোর্ট প্রেরণের কত মাস পরেও ডিক্রি পালন না হলে আদালত ডিক্রি জারির আদেশ দিবেন? 3 মাস। তাহলে রিপোর্ট প্রেরণের পর 3 মাস পার হয়ে গেলে 3 মাসের মধ্যেও যদি ডিক্রি জারির কোনো ডিক্রিটি পালন না করেন তাহলে 3 মাস পর ডিক্রি জারির আদেশ দিবেন। বিদেশিদের মোকদ্দমা সম্পর্কে কত ধারায় আলোচনা করা হয়েছে? 83 ধারায়। বিদেশি শাসনকর্তা কর্তৃক বা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে কি নামে মামলা দায়ের করতে হবে? তাদের রাষ্ট্রের নামে। ঠিক বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে যেমন বিবাদীর নাম হয় বাংলাদেশ, ঠিক বিদেশি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে হলেও বিবাদী করতে হবে তাদের রাষ্ট্রের নামকে। যেমন কেউ যদি ভারতের বিরুদ্ধে মামলা করে তাহলে লিখতে হবে ভারত, বিবাদী হবে ভারত। তো মোটামুটি 79 থেকে 82 ধারা পর্যন্ত 83 ধারা পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন সরকারি বিরুদ্ধে যে মামলাগুলো করা হবে বা সরকারের পক্ষে, সেই ক্ষেত্রে কী করণীয় সেই বিষয়গুলো আমরা দেখছি। এখন আমরা সরাসরি চলে যাব একেবারে ধারা 88-তে, যেখানে বলা হয়েছে ইন্টারপ্লিডার স্যুট সম্পর্কে, যাকে আমরা বাংলায় বলি স্বার্থবিহীন মোকদ্দমা। তো এই স্বার্থবিহীন মোকদ্দমা সম্পর্কে কত ধারায় বলা আছে? এটি অ্যান্সার হবে 88 ধারায়। অনেক সময় ইংরেজি নাম দিয়েও আসে যে ইন্টারপ্লিডার স্যুট সম্পর্কে কত ধারায় বলা আছে, তখন অ্যান্সার হবে 88 ধারায়। আবার যদি বলা হয় যে ইন্টারপ্লিডার স্যুট সম্পর্কে কোন আদেশে বলা আছে, তখন অ্যান্সার হবে আদেশ 35। তাহলে এই ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখছি। আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসব বিকল্প বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত, যেটি হলো সিপিসি পার্ট 5-এ রয়েছে।